আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি গ্রামারের সবচেয়ে কঠিন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। তো বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাতে ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে প্রশ্ন আসে না। আর শিক্ষার্থীরা এখানে আসলে তাদের ধারণাটা স্পষ্ট না। তারা বিভিন্ন ধরনের শর্টকাট ওয়ে শিখে যায়, বিভিন্ন ছন্দ তারা পড়ে যায় ফ্রেজ অ্যান্ড ক্লজ নির্ণয় করার জন্য, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু তারা পারে না। কেননা তারা যেটা শিখে যায়, যে ওয়েটা, যে শর্টকাট সূত্রটা তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন বইয়ে, বিভিন্ন কোচিং থেকে যেটা শেখানো হয়, সেটা পরীক্ষার হলে গিয়ে আসলে অ্যাপ্লাই করলে সেটা উত্তর হয় না। কেন হয় না? কেননা তারা যে ওয়েতে তারা শিখে যায় সেটাই শুধু পরীক্ষাতে আসলে পারা যায়, বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে কিন্তু তারা আর পারে না। সেক্ষেত্রে তাদের এখানে অনেক সমস্যায় পড়তে হয়। এই জন্য আজকে আমরা কি করে সহজ করে ফ্রেজ অ্যান্ড ক্লজ শেখা যায় সেটা আমরা নিয়ে আলোচনা করব। ফ্রেজ অ্যান্ড ক্লজ এই দুইটা বিষয়ে জানতে আমাদের অনেক সময় দরকার। সেই জন্য প্রথম আমরা দুইটা ক্লাস নেব। প্রথম ক্লাসে আমরা শুধু ফ্রেজ নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব ফ্রেজ নিয়ে। তো ফ্রেজ কাকে বলে? ফ্রেজ কথাটার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি। এবং আমরা যদি সংজ্ঞা বলি তাহলে বলতে পারবো যে ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি বা শব্দগুচ্ছ, যে শব্দের মধ্যে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, তাকেই ফ্রেজ বলে। এবং এই শব্দগুচ্ছ মিলে একটা বাক্যের মধ্যে একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো কাজ করবে। অর্থাৎ phrase is a group of words having no subject and finite verb is used as a single part of speech in a sentence. অর্থাৎ ফ্রেজ একটা বাক্যের মধ্যে একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো আচরণ করবে। তোমাদের পরীক্ষাতে এই ফ্রেজ আইডেন্টিফাই করতে বলে এবং প্রত্যেক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়। যেরকম নাউন ফ্রেজ কাকে বলে বা কোনটা আমরা খুঁজে বের করব, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপরে আমরা দেখি প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা ফ্রেজ আসলে কি আমরা প্রথমে আগে দেখব। যেরকম আমরা যদি বলি একটা বাক্য, একটা শব্দ যদি আমি এখন লিখি, যে যেরকম শার্ট, শার্ট হচ্ছে একটা শব্দ, তার মানে এটা একটা সিঙ্গেল ওয়ার্ড। এখন যদি বলি আমি হোয়াইট শার্ট, হোয়াইট শার্ট মানে কি? সাদা একটা শার্ট। এখন যদি আমি আবার আরেকটা শব্দ যুক্ত করি, ইন হোয়াইট শার্ট, তার মানে এই যে একের অধিক আমরা শব্দ এখানে যুক্ত করেছি, অর্থাৎ একটা শব্দগুচ্ছ। তার মানে এখানে কিন্তু কোনো সাবজেক্টও নেই, কোনো ভার্বও নেই। আমরা যদি আরও কয়েকটি শব্দ যোগ করি, যে দ্য বয় ইন হোয়াইট শার্ট, তার মানে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অর্থাৎ পাঁচটা শব্দ মিলে একটা শব্দগুচ্ছ হলো। তো এই শব্দগুচ্ছের মধ্যে কি কোনো সাবজেক্ট আছে, বা এর মধ্যে কোনো ভার্ব আছে, বা এটা কি কোনো সেন্টেন্স? এরা কিন্তু কোনো সেন্টেন্সও না, এটা কোনো, এর মধ্যে কোনো ভার্বও নেই, এর মধ্যে কোনো সাবজেক্টও নেই। তার মানে দ্য বয় ইন হোয়াইট শার্ট এটা হচ্ছে একটা শব্দগুচ্ছ। তো এখন এই শব্দগুচ্ছটাকেই আসলে বলা হয় ফ্রেজ। তাহলে আমরা যদি বলি যে দ্য বয় ইন হোয়াইট শার্ট ইজ মাই কাজিন, তার মানে এখন একটা বাক্য হয়ে গেল যে দ্য বয় ইন হোয়াইট শার্ট ইজ মাই কাজিন। তার মানে এটা হচ্ছে আমাদের এই বাক্যের মূল ভার্ব, আর এই টোটালটুকুই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তার মানে আমরা সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে এই যে দ্য বয় ইন হোয়াইট শার্ট, এই টোটালটুকুই কিন্তু একটা সাবজেক্ট। কিসের সাবজেক্ট? এই ভার্বের সাবজেক্ট। তার মানে এখানে কিন্তু একের অধিক ওয়ার্ড মিলে, অর্থাৎ একটা শব্দগুচ্ছ হয়ে কিন্তু একটা বাক্যের সাবজেক্ট হলো। তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে আমরা ফ্রেজ কি, আমরা একটু ক্লিয়ার হলাম যে ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি, যেই শব্দ সমষ্টির মধ্যে কোনো ভার্বও থাকবে না, কোনো সাবজেক্টও থাকবে না, এবং তারা একটা বাক্যের মধ্যে একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো আচরণ করবে। অর্থাৎ এই যে বাক্যের কিন্তু সাবজেক্ট একটা ফ্রেজ হলো, তাহলে এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কেননা আমরা জানি যে একটা বাক্যের সাবজেক্ট তো নাউনই হতে পারে। তো নাউনের জায়গায় যে ফ্রেজ বসবে তাহলে সেই ফ্রেজের নাম নাউন ফ্রেজ। তার মানে এইটুকুকে বলা হবে নাউন ফ্রেজ। আমরা এখন দেখি ফ্রেজ আসলে কত প্রকার হয়।
ফ্রেজকে 9 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ। তো এই 9 প্রকার ফ্রেজ কিন্তু আমাদের জানার দরকার নাই। আমাদের পরীক্ষাতে আসে সবচেয়ে বেশি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর মাঝে মাঝে প্রিপোজিশনাল ফ্রেজ আসে, বাদ বাকি কিন্তু ফ্রেজ কখনো আসে না। তো আমরা এই 4টা সম্পর্কে প্রথমে আলোচনা করব। নাউন ফ্রেজ, আমরা আবারও বলি যে ফ্রেজ যখন কোনো বাক্যের মধ্যে যে পার্ট অফ স্পিচের মতো আচরণ করবে সেই ফ্রেজটার নাম সেই পার্ট অফ স্পিচের নাম অনুসারেই কিন্তু নামকরণ করা হবে। অর্থাৎ একটা বাক্যে যদি একটা ফ্রেজ নাউনের মতো আচরণ করে তাহলে তাকে আমরা বলবো নাউন ফ্রেজ। যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তাহলে আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি অ্যাডভার্বের মতো আচরণ করে তাহলে তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি প্রিপোজিশনের মতো আচরণ করে তাহলে আমরা তাকে বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা প্রথমে দেখব নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ কোনটা সেটা খুঁজে বের করার জন্য আমরা প্রথমে জানতে হবে যে একটা বাক্যের মধ্যে কোন কোন জায়গায় নাউন বসে। অর্থাৎ আমরা জানি একটা বাক্যের 5টি জায়গাতে নাউন বসে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে হাত দিলে এই 5টি জায়গাতে আমরা নাউনকে পাবো। তাহলে সেই 5টি জায়গা কি, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসবে, তার মানে এই সাবজেক্টের জায়গাতে কোনো ফ্রেজ থাকলে সেই ফ্রেজটা হবে নাউন ফ্রেজ। কোনো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে এই অবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে তাহলে তাকে আমরা বলবো নাউন ফ্রেজ। দেখব কোনো সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, তাহলে এই কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে তাহলে তাকে আমরা বলবো নাউন ফ্রেজ। তারপর কোনো সেন্টেন্সের অ্যাপোজিশন হিসেবে নাউন বসে, তাহলে এই অ্যাপোজিশনের জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে তাহলে আমরা তাকে বলবো নাউন ফ্রেজ। তারপরে প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে, তাহলে প্রিপোজিশনের পরে যদি কোনো ফ্রেজ হয় তাহলে তাকে আমরা বলবো নাউন ফ্রেজ। অর্থাৎ একটা বাক্যের এই 5টি জায়গাতে নাউন থাকে, তাহলে এই 5টি জায়গায় যদি কোনো ফ্রেজ হয় তাহলে সেই ফ্রেজটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। আমরা একটু বিস্তারিত দেখি। এখন আমরা দেখব, আমি 5টি উদাহরণ লিখেছি। অর্থাৎ আমরা জানি যে একটা বাক্যের 5টি জায়গাতে নাউন পাওয়া যায়, আর এই 5টি জায়গায় যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ড থাকে বা কোনো শব্দগুচ্ছ থাকে তাহলে সেই শব্দগুচ্ছকেই আমরা বলবো নাউন ফ্রেজ। তাহলে আমি বলেছি যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি নাউন বসে তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তার মানে এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এই ভার্বের আগ পর্যন্ত যেটুকু আছে এইটুকু তো অবশ্যই এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের যদি সাবজেক্ট হয় তাহলে আমি বলেছি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে এই সাবজেক্টের জায়গায় যে শব্দগুচ্ছ আছে তাহলে এটাকে অবশ্যই ফ্রেজ বলে। তাহলে এটা কোন ফ্রেজ? এটাকে বলবো নাউন ফ্রেজ, কেননা এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে। তারপর আমরা বলেছি যে একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবেও নাউন বসে, তাহলে আই লাইক ওয়াকিং ইন দ্য মর্নিং, তার মানে এই যে লাইক হচ্ছে আমাদের ভার্ব, আর এই ভার্বের পরে কি আছে? অবজেক্ট। তার মানে এই অবজেক্ট কি আছে? গ্রুপ অফ ওয়ার্ড আছে, তার মানে একটা শব্দগুচ্ছ। তাহলে এটা কোন শব্দগুচ্ছ? এটা হচ্ছে ফ্রেজ। এটা কোন ফ্রেজ? এটাকে বলবো আমরা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কেননা একটা সেন্টেন্সের অবজেক্ট তো নাউন বসে, তো নাউনের জায়গায় যদি শব্দগুচ্ছ হয়, ফ্রেজ হয়, তাহলে সেটা নাউন ফ্রেজ। আচ্ছা, তারপর বলেছি যে একটা সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে। এখন কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের যে পরিপূরক, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের যে প্রতিস্থাপন করলে যে একই ব্যক্তি হয় সেটাকেই আসলে কমপ্লিমেন্ট বলে। যেরকম ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম লিখেছি আমি, ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি বা জ্ঞানী গুণী ব্যক্তি, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন জ্ঞানী ব্যক্তি বা একজন বিদ্বান ব্যক্তি। তাহলে একজন বিদ্বান ব্যক্তিকে ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন বিদ্বান ব্যক্তি, তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্ট অবশ্যই নাউন হবে। তাহলে এখানে যদি একের অধিক ওয়ার্ড থাকে তার মানে এটা একটা ফ্রেজ, তাহলে এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ। আমরা বলেছি যে কোনো সেন্টেন্সের অ্যাপোজিশন হিসেবে নাউন বসে, তাহলে অ্যাপোজিশন কি? অ্যাপোজিশন হচ্ছে এটা হচ্ছে প্লেসিং ওয়ার্ড, অর্থাৎ যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউনের সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিবে, তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিশন বলে। আচ্ছা, তো এই পজিশন নিয়ে আমরা পরে আলোচনা করব কোনো একটা ক্লাসে। তাহলে অ্যাপোজিশন অর্থাৎ এখানে রহিম এটা হচ্ছে একটা নাউন, আর রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হচ্ছে এটা কোন রহিম? এটা হচ্ছে এ বয় ইন আওয়ার ভিলেজ, মানে এই রহিমটা হচ্ছে আমাদের গ্রামের একজন
ছেলে, তার মানে এই রহিম সম্পর্কে এই ওয়ার্ডটা কি অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে এই রহিম হচ্ছে এটার অ্যাপোজিশন, অর্থাৎ রহিমের অ্যাপোজিশন কি, সেটা হচ্ছে এ বয় ইন আওয়ার ভিলেজ। তার মানে অ্যাপোজিশন হচ্ছে দুটি নাউন পাশাপাশি বসে যখন দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেবে, তখন এই দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিশন বলবে। যেরকম আমরা যদি বলি যে সাকিব আল হাসান, এখন সাকিব আল হাসান যখন আমি বললাম অনেকেই তো নাও চিনতে পারে, তাহলে আমরা এই সাকিব আল হাসান সম্পর্কে অতিরিক্ত আরেকটা কথা বলতে হবে, হ্যাঁ, যে সাকিব আল হাসান এ ক্রিকেটার অফ বাংলাদেশ ইজ অনেস্ট ম্যান। মানে সাকিব আল হাসান হচ্ছে সেই সাকিব আল হাসান, সে যে বাংলাদেশের একজন ক্রিকেটার। এই যে বাংলাদেশের ক্রিকেটার, এই কথাটাতে যখন আমি যুক্ত করে দিলাম, এটাকেই বলা হয় সাকিব আল হাসানের অ্যাপোজিশন। ওকে, তাহলে এই অ্যাপোজিশন অবশ্যই নাউন হয়, তাহলে এটা অবশ্যই একটা নাউন ফ্রেজ। তারপর বলেছি প্রিপোজিশনের পরে, পৃথিবীতে যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে নাউন বসে। তার মানে সেই প্রিপোজিশনের পরে যদি কোনো শব্দগুচ্ছ থাকে তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে যে এখানে বললাম যে উই আর প্রাউড অফ, এই যে অফ হচ্ছে প্রিপোজিশন, অফের পরে এই যে এতটুকু কিন্তু একটা ফ্রেজ, তার মানে এটাকে বলবো আমরা নাউন ফ্রেজ, অর্থাৎ অ্যাচিভিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এই টোটালটুকুই কি নাউন ফ্রেজ। তার মানে আমরা জানলাম যে একটা সেন্টেন্সের 5টি জায়গায় নাউন বসে, সেই 5টি জায়গাতে যখন কোনো ফ্রেজ থাকবে সেই ফ্রেজটাও হবে নাউন ফ্রেজ। তো এখন এখানে আবার শর্টকাট রুলস আছে এটা খুঁজে বের করার। আমরা আগে প্রথম বেসিকটা জানলাম, তারপরে শর্টকাট রুলসটা আমরা জানি। সেটা হচ্ছে কোনো ফ্রেজকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট, আইটি, ইট, অর্থাৎ ফ্রেজটাকে তুলে দিয়ে যদি ইট দেওয়া যায়, তাহলে কিন্তু তার অর্থ যদি হয় ঠিক থাকে তাহলে ওটা নাউন ফ্রেজ। যেরকম আমরা বলি ওয়াকিং ইন দ্য মর্নিং, এটা তুলে দিয়ে আমরা এখানে দিতে পারি ইট। ইট যদি দেই তাহলে ইট ইজ গুড ফর হেলথ, তাহলে কিন্তু বাক্যের অর্থ ঠিক আছে। তার মানে কোনো ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করতে পারলে ওটা নাউন ফ্রেজ। তারপরে আই লাইক ইট, এখানে যদি আমরা ইট দেই, এটুকু বাদ দিই, তাহলে কিন্তু অর্থ হয়। তারপরে কি ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ ইট, এই যে এটা কিন্তু হয় না। তার মানে বোঝা গেল এই যে আমি যে ইট যে আমরা শিখে গেলাম যে প্রত্যেকটা জায়গায় যদি আমরা ইট দিয়ে দেই তাহলেই কিন্তু সেটা নাউন ফ্রেজ হবে। এই যে শর্টকাট ওয়ে শিখে যখন পরীক্ষার হলে যাই তখন কিন্তু আমরা পারি না। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ ইট, মানে এটা তো কোনো অর্থ হয় না। তার মানে আমরা তখন ওই ওয়েটা ভুলে যাব যে না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে নাউন, তার মানে এটা নাউন ফ্রেজ। তারপরে কি রহিম, তারপরে যদি ইট দেই রহিম ইট ইহা, এটা অর্থ হয় না। তার মানে ওই ইটের শর্টকাট নিয়ম এখানেও চলবে না। তারপরে কি উই আর প্রাউড অফ ইট, এটা হয়, আমরা এটার জন্য প্রাউড ফিল করি, তার মানে এটা নাউন ফ্রেজ। তার মানে বোঝা গেল এই যে আইটি ইট যে রিপ্লেস করলে যে সেটা নাউন ফ্রেজ হয়, এটা সব জায়গায় কিন্তু এই রুলসটা খাটে না, এই জন্য আমরা কিন্তু পরীক্ষার হলে পারি না। এই জন্য আমরা ওয়ে শিখলাম দুইটা, যে প্রথমে আমরা বেসিকটা জানবো যে একটা সেন্টেন্সের যে যে জায়গায় নাউন বসে ঠিক সেই জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে তাহলে সেটাকে নাউন ফ্রেজ বলে। পরীক্ষার হলে আমরা ইট দিয়ে ট্রাই করে দেখব, যদি না হয় তাহলে আমরা প্রথম যে রুলস সেটা দিয়ে আমরা নাউন ফ্রেজটাকে খুঁজে বের করব। তো এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ কি, আমরা অ্যাডজেক্টিভ কি জেনেছি যে অ্যাডজেক্টিভ হচ্ছে যা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তাকেই অ্যাডজেক্টিভ আমরা বলবো। তাহলে একটা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোথায় বসবে? একটা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের আশেপাশে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তাহলে একটা বাক্যের মধ্যে যদি কোনো ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের আশেপাশে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে ওই ফ্রেজটাকেই বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা সবচাইতে সহজ, এটা আমরা পারবো। তো আমরা সরাসরি উদাহরণ দেখি। আমি 3টা বাক্য লিখেছি, সেটা হচ্ছে দ্য বয় ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ মাই কাজিন। তাহলে এখন আমরা বলেছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের আশেপাশে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তার মানে এই যে দ্য বয়, এই বয়টাকে কিন্তু মডিফাই করছে যে ওয়াকিং ইন দ্য মর্নিং, মানে বয়টার অবস্থান কি, বয়টার এই বয় সম্পর্কে কিন্তু এই গ্রুপ অফ ওয়ার্ড কিন্তু একটা তথ্য দিচ্ছে যে দ্য বয় ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ মাই কাজিন। অর্থাৎ এটা কিন্তু কোনো বাক্যের সাবজেক্ট হয় নাই, কোনো বাক্যের কিন্তু অবজেক্ট হয় নাই, অর্থাৎ এটা নাউন ফ্রেজ হওয়ার কোনো সুযোগ নেই, কেননা এই বয়কে মডিফাই করছে। আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউনকে মডিফাই করে। তাহলে দ্য বয়, এই বয়টাকে হচ্ছে মডিফাই করছে ওয়াকিং ইন দ্য মর্নিং, অর্থাৎ বয়টার অবস্থান কি,
বয়টা হচ্ছে সেই বয় যে বয়টা কি সকালবেলা হাঁটে, তার মানে এটা বয়ের একটা অবস্থা বা একটা মডিফাই তো করছে বয়কে, তার মানে এইটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দ্য ফোন মেড ইন চায়না ইজ ভেরি চিপ, অর্থাৎ মোবাইলটা যেটা চায়নায় তৈরি সেটা খুব সস্তা, মানে চায়নার মোবাইল খুবই সস্তা, এর হচ্ছে বাংলাটা সেরকম। তাহলে এই যে মোবাইল, এই মোবাইল বা ফোন এর সম্পর্কে কিন্তু একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে যে মেড ইন চায়না, তার মানে এটা নাউন, এই নাউনকে মডিফাই করছে কি, এটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এই বাক্যটা আমরা দেখলাম যে এখানে শি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, অর্থাৎ সে শিয়ালের মতো খুবই ধূর্ত বা চালাক, তার মানে এই যে এটা হচ্ছে ইজ, এটা হচ্ছে কি ভার্ব, এটাকে আমরা বলবো মেইন ভার্ব এখানে। তাহলে মেইন ভার্বের পরে বা এটা বি ভার্ব এখানে মেইন ভার্ব হয়েছে, তাহলে বি ভার্বের পরে কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ বসে, এটাকে লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব বলে। এই ক্লাসে কিন্তু এটা আমি বলেছি যে লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব একটা নাউন এবং বা একটা প্রোনাউন এবং একটা অ্যাডজেক্টিভকে লিঙ্ক করে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তো একটা ওয়ার্ড নাই, এখানে আছে একের অধিক ওয়ার্ড, তার মানে এটা একটা ফ্রেজ। তাহলে এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই যে তিনটা ওয়েতেই কিন্তু আমরা শিখবো যে যেখানে যেখানে অ্যাডজেক্টিভ বসে, আর অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের আশেপাশে বসে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে বা মডিফাই করবে বা কোয়ালিফাই করবে, তখন ওই গ্রুপ অফ ওয়ার্ডকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা একটা শর্টকাট, এভাবেই আমরা মনে রাখবো। এখানে দুনিয়ার কোনো ধরনের শর্টকাট রুলস দিয়ে আসলে এগুলো খুঁজে বের করার সুযোগ নেই, যদি আমরা এটার মানে না জানি, যদি এর অর্থ না বুঝি, তাহলে আমি যতই রুলস মুখস্থ করে আসি না কেন, যতই শর্টকাট টেকনিক আমি মুখস্থ করে আসি না কেন, পরীক্ষার হলে কিন্তু আমি পারবো না। অর্থাৎ আমাকে আসলে মানে জানতে হবে যে আসলে এই ওয়ার্ডগুলো কাকে মডিফাই করছে, এটা নাউন, এটা প্রোনাউন, না এটা কি, তাহলেই কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর আমরা দেখি এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা দেখব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানতে হলে প্রথমে আমাদের অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমরা জানি পার্ট অফ স্পিচ 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে শুধু নাউন বা প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাদ বাকি সবাইকেই মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমরা জেনারেলি জানবো যে ভার্বকে মডিফাই করে যেটা, সেটাও অ্যাডভার্ব। তার মানে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানতে হলে আমাদের অ্যাডভার্ব আগে খুঁজে বের করতে হবে, যদি অ্যাডভার্ব খুঁজে বের করতে পারি তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজও আমরা খুঁজে বের করতে পারবো। এখানে শর্টকাট বুদ্ধি হচ্ছে একটা, যে আমরা যদি কোনো ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে, এই 4টা ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে আমরা যদি উত্তর পাই তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব। তো আমি বলেছিলাম যে ভার্বকে যদি আমরা কেন, কোথায়, কিভাবে এবং কখন এগুলো দ্বারা যদি প্রশ্ন করি, অর্থাৎ ওয়াই, হোয়ার, হাউ এবং হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে যদি আমি বলি হি কেম টু ইট রাইস, অর্থাৎ সে এখানে এসেছিল, কেন এসেছিল, উত্তর প্রশ্ন করলাম কেন এসেছিল, ভাত খেতে, ইট রাইস, টু ইট রাইস, ভাত খেতে। তার মানে এই যে কেন দ্বারা প্রশ্ন করলাম, আমরা পাইলাম হচ্ছে এটা। তাহলে এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, তারপরে কোথায়, উই ওয়েন্ট, উই ওয়েন্ট মানে আমরা গিয়েছিলাম, টু গ্রিন পার্ক ফর পিকনিক, আমরা গ্রিন পার্কে পিকনিকের জন্য গিয়েছিলাম, মানে আমরা কোথায় গিয়েছিলাম, হোয়ার, কোথায় গিয়েছিলাম, গ্রিন পার্কে। আমরা কোথায় দ্বারা প্রশ্ন করে পাইলাম যে যেটা, সেটাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, তারপরে হাউ, কিভাবে, আমরা হাউ দ্বারা প্রশ্ন করব, দ্য বাস ওয়াজ রানিং অ্যাট হাই স্পিড, মানে বাসটি অনেক দ্রুত গতিতে চলছিল, তার মানে কিভাবে চলছিল বাসটি, অনেক দ্রুত গতিতে। হাউ দ্বারা প্রশ্ন করলাম, উত্তর পেলাম, তাহলে অ্যাট হাই স্পিড, এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে কি কখন দ্বারা যখন আমরা প্রশ্ন করব, অর্থাৎ হোয়েন দ্বারা, যে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, ইন এভরি মর্নিং, প্রতিদিন সকালে, সে কখন স্কুলে যায়, কখন দ্বারা প্রশ্ন করলাম, প্রতিদিন সকালে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা কিন্তু আমরা জানলাম। এটা হচ্ছে বেসিক জানার পরে, আমাদের এখানে কিন্তু কোনো শর্টকাট ব্যবহার করার সুযোগ নেই। এখন এই যে অনেকেই বলতে পারে হি কেম টু ইট
রাইস। তার মানে আমরা বলতে পারি, অনেকেই, আমি যখন প্রথমে বলছিলাম যে একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে কি কেমের পর এটা অবজেক্ট? যদি আমরা যদি ওয়েতে যাই তাহলে তো এটা নাউন ফ্রেজ হওয়ার কথা, কিন্তু হি কেম, সে আসে, এটাই কিন্তু বাক্যের অর্থ হয়ে গেছে। এরপরে কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন নেই, তার মানে এটা কিন্তু অবজেক্ট না। এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে ওয়াই দ্বারা প্রশ্ন করব। তার মানে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা দেখব প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ একটা বাক্যে প্রিপোজিশনের কাজ কি? একটা বাক্যে প্রিপোজিশনের কাজ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য নাউন বা কোনো সেন্টেন্সের সঙ্গে কি কানেক্ট করবে, এটাই তো প্রিপোজিশন। আচ্ছা, তাহলে এই প্রিপোজিশনের মতো যে শব্দগুচ্ছ বা যে ফ্রেজটা প্রিপোজিশনের মতো আচরণ করবে, বা একটা বাক্যের মধ্যে যে ফ্রেজটা প্রিপোজিশনের কাজ করবে, তাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলবো। তো কিছু কমন প্রিপোজিশনাল ফ্রেজ আমরা দেখি। আমরা কয়েকটি ফ্রেজ লিখলাম, এই ফ্রেজগুলোকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ, কেননা এই ফ্রেজগুলো বাক্যে প্রিপোজিশনের মতো আচরণ করে। যেরকম ইন ফ্রন্ট অফ মানে কি, কোনো কিছুর সম্মুখে বা সামনে। ইন স্পাইট অফ, সত্ত্বেও। ইন লিউ অফ, কোনো কিছুর পরিবর্তে। উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। অ্যাট হোম ইন, দক্ষ। তারপরে অ্যাট দ্য টপ অফ, সবার উপরে। মানে এই যে এইগুলো দ্বারা কিন্তু কোনো প্রিপোজিশনের মতোই এরা আচরণ করবে, অর্থাৎ এরা কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পূর্বে বসবে। তো আমরা একটা বাক্য দেখি, আমি একটা বাক্য লিখলাম, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই স্কুল। তার মানে দেয়ার ইজ এ গার্ডেন মানে একটা বাগান ছিল, কোথায়? মাই স্কুল, আমার স্কুলের সামনে বা সম্মুখে। তাহলে আমরা কিন্তু এই যে এই তিনটা ওয়ার্ড মিলে যেহেতু একটা ফ্রেজ হয়েছে, এই ফ্রেজটা কিন্তু একটা প্রিপোজিশনের আচরণ করেছে, অর্থাৎ এই যে গার্ডেন একটা নাউন আর এই স্কুলের মধ্যে একটা কিন্তু সংযোগ ঘটাইছে, সেটা হচ্ছে একটা প্রিপোজিশন। কিন্তু এখানে একের অধিক ওয়ার্ড মিলে প্রিপোজিশনের মতো কাজ করেছে, এই জন্য এটাকে বলবো আমরা একটা ফ্রেজ, আর এটাকে বলবো আমরা প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে এবং শেষে ম্যাক্সিমাম সময় কিন্তু প্রিপোজিশন থাকবে, আর এটা কোনো নাউন বা প্রোনাউনকে অন্য নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত করবে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। তো এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে সেটা আমরা মনে করব প্রিপোজিশনাল ফ্রেজ। তখন মোট কথা যেটা, সেটা হচ্ছে আমরা মোটামুটি 4টা ফ্রেজ জানলাম, সেটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। তো পরীক্ষাতে কিন্তু এই 4টা আসে, এর বাইরে কিন্তু পরীক্ষাতে এখন পর্যন্ত আসে নাই। আরেকটা ফ্রেজ আসে, সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। তো ভার্বাল ফ্রেজ আমরা সবাই জানি, ভার্বাল ফ্রেজের আরেক নাম গ্রুপ ভার্ব, বা এটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। যে গ্রুপ ভার্বগুলো আছে বা যে ফ্রেজাল ভার্বগুলো আছে, ওগুলোকেই আসলে ভার্বাল ফ্রেজ বলে, যখন বাক্যে ভার্বের মতো কাজ করবে। আচ্ছা, তাহলে ওটা নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। মূলত আমাদের সমস্যা হবে হচ্ছে নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজকে খুঁজে বের করতে। তো আমরা শর্টকাট ওয়ে বলে দিলাম যে একটা বাক্যে নাউন যে 5টি জায়গায় বসে, সেই 5টি জায়গায় যদি কোনো শব্দগুচ্ছ থাকে তাহলে সেটা নাউন ফ্রেজ। তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি বললাম? অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে কোনো বাক্যে যদি নাউন বা প্রোনাউনের আশেপাশে কোনো ফ্রেজ থাকে এবং সেই ফ্রেজ যদি কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে ওই ফ্রেজটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি বললাম? যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমাদের খুঁজে বের করতে হলে ভার্বকে কেন, কোথায়, কিভাবে, কখন, এই 4টা দ্বারা প্রশ্ন করব। প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ কি? অর্থাৎ শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকবে, আর ওই ফ্রেজটা প্রিপোজিশনের মতো আচরণ করে কোনো নাউন বা প্রোনাউনকে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত করবে বা একটা সম্পর্ক তৈরি করবে, সেটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ।